নিজেদের আবিষ্কারকে সফল হিসেবে দেখাতে চান সব উদ্ভাবকই। তারা মনে করেন এতে হয়তো পুরো বিশ্বের চালচিত্রই বদলে যাবে। সেই আগুন থেকে শুরু করে আপনার আমার হাতের স্মার্টফোন পর্যন্ত সবকিছুই ধীরে ধীরে মানবজাতিকে আজকের পর্যায়ে নিয়ে এসেছে। কিন্তু এই আবিষ্কারগুলো সবসময় সবার জন্য সুফল বয়ে আনেনি। কখনো তো তা আবার বুমেরাং হয়ে আবিষ্কারকের উপরই মারাত্মক ফলাফল বয়ে এনেছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো কিছু ক্ষেত্রে নিজেদের আবিষ্কারই কাল হয়ে দাঁড়িয়েছে খোদ আবিষ্কারকের জন্য। নিজের কষ্টে গড়া কিছু বা অনেক সাধনায় পাওয়া কোনো পন্থাই যদি কারো মৃত্যু ডেকে আনে, এর চেয়ে বেদনাদায়ক আর কি হতে পারে। ইতিহাসের নজির আছে এমনই কিছু আবিষ্কারকের যাদের প্রাণনাশের কারণ হয়েছিল তাদেরই কিছু আবিষ্কার। নাম্বার 1, ফ্রা রেইকলে। ফ্রা টেইলর নামে পরিচিত তিনি, যিনি ছিলেন একজন দর্জি। একদিন তিনি তার কিছু কাপড়কে সেলাই করে দাবি করলেন এটি দিয়ে তিনি আকাশে উড়ে দেখাবেন। তাই তিনি তার এই কাপড়ের তৈরি উড়ার যন্ত্রটি নিয়ে পরীক্ষার জন্য 5তলা বাড়ি থেকে লাফিয়ে পড়েন। সফল হয় সেই পরীক্ষাটি। এরপর থেকে সারা বিশ্বের কাছে ফ্লাইং টেইলর নামে পরিচিতি লাভ করেন। এটি সফল হওয়ার পর তিনি আরো উঁচু থেকে লাফ মারলে কেমন কাজ করে তা পরীক্ষা করতে আইফেল টাওয়ার থেকে লাফিয়ে পড়েন তিনি। প্যারাশুট না কাজ করায় আইফেল টাওয়ারের নিচে আছড়ে পড়ে মৃত্যু হয় তার। নাম্বার 2, মেরি কুরি বিজ্ঞানের ইতিহাসে বিস্ময়ের সৃষ্টিকারী এক নাম। মেরি কুরির নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণার জন্য পুরো পৃথিবী তাকে মনে রাখবে। পৃথিবীর ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি যিনি বিজ্ঞানের দুটি শাখায় পদার্থবিজ্ঞান এবং রসায়নে নোবেল পুরস্কার লাভ করেছেন। নারী হিসেবে প্রথম নোবেল জয়ের কৃতিত্বটা তারই। পোলেনিয়াম ও রেডিয়ামের আবিষ্কারক তিনি। তারই গবেষণাকালীন পকেটে রেডিয়ামের টেস্ট টিউবগুলো রাখতেন। দিনরাত তেজস্ক্রিয় মৌল নিয়ে নাড়াচাড়ার ফল তার কাল হলো। অচিরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। ধীরে ধীরে তার দেহে তেজস্ক্রিয়তার প্রভাব পড়তে থাকে, আর তা থেকেই প্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত হন তিনি। ৬৬ বছর বয়সে ১৯৩৪ সালে মৃত্যু হয় তার। মেরি কুরির নোটবুকগুলো এখনো অতটা তেজস্ক্রিয় যে এগুলো ব্যবহার করা যায় না। নাম্বার 3, হাইপেশিয়াকে আখ্যায়িত করা হয়েছে ইউনিভার্সাল জিনিয়াস হিসেবে। জ্যোতিষশাস্ত্র, গণিত, বিজ্ঞান সব জায়গায় বিচরণ ছিল এই সাদা পোশাকে ঘুরে বেড়ানো নারীর। তার বাবা ছিলেন বিখ্যাত দার্শনিক থিয়ন, আর তিনি ইতিহাসের সর্বপ্রথম স্বীকৃত নারী গণিতবিদ, দার্শনিক, জ্যোতির্বিজ্ঞানী এবং আলেকজান্ড্রিয়ান লাইব্রেরির সর্বশেষ গবেষক। হাইপেশিয়ার জীবন জুড়ে আছে আলেকজান্ড্রিয়ান লাইব্রেরি আর জাদুঘর। এই লাইব্রেরির সখ্যতা ছিল টলেমি, আর্কিমিডিস, প্লুটোর দর্শনের সাথে। দোফান্টোসের অরিথমেটিকা, অ্যাপোলোনিয়াসের কনিকাস এবং টলেমির জ্যোতির্বিদ্যা সংক্রান্ত কাজগুলোর উপর বিভিন্ন ব্যাখ্যা লিখেছিলেন তিনি। জলের স্তর পরিমাপ করার জন্য একটি যন্ত্র এবং তারা, গ্রহ ও সূর্যের অবস্থানের পরিমাপের জন্য অ্যাস্ট্রোলব তৈরি করেছিলেন তিনি। এছাড়া তিনি তরলের ঘনত্ব পরিমাপের জন্য তামার তৈরি একটি হাইড্রোমিটারও আবিষ্কার করেছিলেন। তবে সেই সময় আলেকজান্দ্রিয়ার ধর্মবিরোধ কাল হয়ে আসে হাইপেশিয়ার জীবনে। পুরুষতান্ত্রিক সমাজে হাইপেশিয়ার অবাধ বিচরণ আর খ্রিস্ট ধর্মের অযৌক্তিক দিকগুলো বিজ্ঞানের মাধ্যমে তুলে ধরায় চার্চের রোষানলে পড়েন তিনি মহিলা হয়ে কেন এত জ্ঞানী হবেন? খ্রিস্টপূর্ব 415 কোনো এক বিকালে ঘোড়ার গাড়ি থেকে টেনে নামায় কিছু ঘোড়া ধর্মান্ধ মানুষ। পিটার নামের এক লোকের নেতৃত্বে রাস্তায় সবার সামনে বিবস্ত্র করা হয় হাইপেশিয়াকে। শামুকের খোলস দিয়ে তার শরীরের মাংস খুবলে নেওয়া হয়। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করার পর পুড়িয়ে ফেলা হয় এই সম্মানীয় ব্যক্তিত্বকে। এইভাবে চার্চের ক্ষোভে শিকার হয়ে মাত্র ৪৫ বছর বয়সে প্রাণ হারান তিনি। হাইপেশিয়াকে শ্রদ্ধা ভরে স্মরণ করে চাঁদের একটি গিরিখাতের নামকরণ করা হয়েছে তার নামানুসারে। নাম্বার 4, জিওদার্নো ব্রুনো। ১৬০০ সালের ১৭ই ফেব্রুয়ারি বিজ্ঞানের ইতিহাসে অন্যতম নিষ্ঠুর একদিন। রোমের রাজপথ কানায় কানায় পূর্ণ। প্রতিটা বাড়ির ছাদে, প্রাচীরে, গাছে যে যেখান থেকে পারছে উকি দিচ্ছে মঞ্চের দিকে। রঙ্গমঞ্চ নয়, ফাঁসির মঞ্চ। আসামি জিওদার্নো ব্রুনো। তার অপরাধ ছিল তিনি ধর্ম ও বাইবেলের বিরুদ্ধে কথা বলেছেন। এই জন্য তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ফাঁসিতে ঝুলিয়ে নয়, গর্দান কেটে নয়, বরং আগুনে পুড়িয়ে। বিচারকের তেমনই হুকুম। তার রক্তের এক ফোঁটাও যেন এই পৃথিবীর সঙ্গে মিশতে না পারে। পুড়িয়ে মারলে তো আর রক্ত পৃথিবীতে মিশবে না। ব্রুনোকে নিয়ে যাওয়া হলো মঞ্চে। ভারী লোহার শিকলে তার হাত পা বাঁধা, জীবও বেঁধে রাখা হয়েছে। বিচারকদের বড্ড ভয়। কি জানি
মৃত্যুর আগে ব্রুনো আবার কোন সত্যি কথা বলে বসে। দণ্ড কার্যকরের ঠিক আগ মুহূর্তে ব্রুনোকে সুযোগ দেওয়া হয়েছিল বেঁচে থাকার, এই জন্য তাকে দোষ স্বীকার করতে হবে। বলতে হবে তিনি যা বলেছেন তা সম্পূর্ণ ভুল। ব্রুনো মাথা নত করে মিথ্যা বলে বাঁচতে চাননি। এরপর তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়, হাত পা নাক মুখে আগুন লেগে যায়, চুলদারিও জ্বলে ওঠে। তবুও মরার আগে একবারও আর্তচিৎকার বেরোয়নি ব্রুনোর মুখ দিয়ে। কি এমন অপরাধ ছিল তার? কি বলেছিলেন তিনি? বলেছিলেন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, পৃথিবী সৌরজগতের তুচ্ছ এক গ্রহ ছাড়া আর কিছুই নয়। পৃথিবী ও বিশ্বজগৎ চিরস্থায়ী নয়, একদিন এই সবকিছুই ধ্বংস হয়ে যাবে। আপনারা হয়তো হাসছেন, ভাবছেন এগুলো তো সত্য কথা, এর জন্য ব্রুনোকে মরতে হলো কেন? আসলে এককালের ছেলেমেয়েরা যেটা সত্যি বলে জানতো, তখনকার বাঘা বাঘা পণ্ডিত আর ধর্মযাজকদেরও এই জ্ঞানটুকু ছিল না। তারা মনে করত পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র, পৃথিবীকে কেন্দ্র করেই ঘুরছে সব গ্রহ নক্ষত্র। বাইবেলে নাকি এমন কথাই লেখা আছে। তাই ব্রুনো যা বলেছেন সবই ধর্মবিরোধী। তাদের আশঙ্কা ব্রুনোর মতবাদ ছড়িয়ে পড়লে পৃথিবী ধর্মহীন হয়ে পড়বে, সকল মানুষ পরিণত হবে শয়তানে। তাই ব্রুনোকে হত্যার এই বিশাল আয়োজন, অথচ ব্রুনোর সেই সত্যির উপরেই দাঁড়িয়ে আছে আজকের এই পৃথিবী। নাম্বার 5, জফ্রাসাইয়া পিলেত্রেদা রোজিয়া। তিনি ছিলেন একজন ফরাসি রসায়নবিদ এবং পদার্থবিদ। তাকে বলা হয় উড়োজাহাজের আসল জনক। তিনি প্রথম হট এয়ার বেলুন ফ্লাইট তৈরি করেছিলেন 1783 সালে। এছাড়া তিনি প্রথম হাইড্রোজেন প্রোপেলেন্ট নিয়ে পরীক্ষা চালিয়েছিলেন। কিন্তু এই পরীক্ষা চালাতে গিয়ে তিনি তার চুল ও চোখের ভ্রু হারিয়েছিলেন, যে কারণে তিনি আর ওই ধরনের পরীক্ষা চালাননি। এরপর 1785 সালের 15 জুলাই তার তৈরি বেলুনে চড়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে সেটি ভেঙে পড়ে। এক মর্মান্তিক মৃত্যু হয় তার। নাম্বার 6, গ্যালিলিও। গ্যালিলিও অন্ধ। যে চোখ দুটো দিয়ে তিনি দূরবীনে মহাকাশ আর নতুন নতুন গ্রহ উপগ্রহ দেখেছেন, সেই চোখ দুটি এখন অন্ধকার। 8 বছর ধরে বন্দি সে। বয়স 80 কোঠায়, শরীর ভেঙে পড়েছে। জীবনের এই শেষ মুহূর্তে যদি আপনজনদের পাশে পেতেন, তা হওয়ারও জো নেই। যাজকেরা তার কাছে কেউ ভিড়তেই দেবে না। এভাবে আর কতদিন? ধীরে ধীরে অবহেলায় বিনা চিকিৎসায় মারা গেলেন তিনি। একদিকে অবশ্য ভালোই হয়েছে, পেয়েছেন দীর্ঘ 8 বছরের দুর্বিষহ বন্দি জীবন থেকে মুক্তি। কি এমন দোষ করেছিলেন? সর্বকালের অন্যতম সেরাই বিজ্ঞানী। তিনি কোপার্নিকাসের মতবাদ প্রচার করেছিলেন। বলেছিলেন ব্রুনোকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, এই জন্য তাকে একবার মাফ চাইতে হয়েছিল, ওয়াদা করতে হয়েছিল চার্চ ও বাইবেল বিরোধী কিছু বলবেন না। কিন্তু সে কথা রাখতে পারেননি গ্যালিলিও। জলজলে তারার মতো সত্যকে তিনি কিভাবে মিথ্যে বলবেন? কিভাবে অসত্যের অন্ধকারকে আলো বলে চালিয়ে দেবেন? গ্যালিলিও সত্যের জয়গান গেয়েছিলেন আজীবন। বলেছিলেন সূর্য নয়, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। দীর্ঘ 8 বছর কারাগারে ধুকে অবশেষে মারা যান গ্যালিলিও। অথচ আজ তার সেই কথাই আমাদের সকলের টেক্সট বুকে পাওয়া যায়। নাম্বার 7, সিলভাস্টার এইচ রোপার। খুব দ্রুত আর জরুরি মুহূর্তের চলাচলের জন্য এখন সবচেয়ে নির্ভরযোগ্য বাহন হলো মোটরসাইকেল। কিন্তু আজকের সময়ে দারুণ জনপ্রিয় এই যানটির শুরু কোথা থেকে? কিভাবে আবিষ্কার হয়েছিল 2 চাকার সাথে ইঞ্জিন লাগিয়ে চলার ধারণা? কারা, কবে, কোথায় এই কাজ শুরু করেছিলেন? ইউরোপীয় উদ্ভাবকদের দাপট সত্ত্বেও প্রথম বাষ্পচালিত বাইসাইকেল যিনি আবিষ্কার করেছিলেন, তিনি ছিলেন আমেরিকান সিলভাস্টার হাওয়ার্ড রোপার। অটোমোবাইল ও মোটরসাইকেলের জনক তিনি। 1867 সালে 2 সিলিন্ডার বিশিষ্ট বাষ্পচালিত একটি ভেলোসিপিডের কাঠামো দাঁড় করান। ভেলোসিপিড হলো বাইসাইকেলের একটি প্রাথমিক রূপ, যেখানে পেডাল সামনের চাকার সাথে সংযুক্ত থাকে। এমনকি তিনি স্টিম প্রপেল বাইসাইকেলও আবিষ্কার করেছেন। কিন্তু তার জীবনের সমাপ্তিটা ছিল একটু ট্র্যাজেডির মতোই। 1896 সালে ম্যাসাচুসেটসে রিভার বাইসাইকেল ট্র্যাকে নিজের আবিষ্কৃত সাইকেল চালিয়ে পরীক্ষা করছিলেন তিনি। ঘন্টায় 64 কিলোমিটার গতিতে ছুটছিল এই বাইসাইকেল। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয় তার। নাম্বার 8, মিগুয়েল সার্ভেটাস। বিজ্ঞান, ধর্মতত্ত্ব, মেডিসিন, আইন বিষয়ে অসম্ভব পারদর্শিতা এই বিজ্ঞানীর জন্ম মধ্যযুগে 1511 সালে। মেডিসিন আর অ্যানাটমি খাতে তার গুরুত্ব অপরিসীম। তিনি প্রথম হৃৎপিণ্ড আর ফুসফুসের মধ্যে রক্ত সঞ্চালনের সঠিক ব্যাখ্যা দেন।
খ্রিস্ট ধর্মের ট্রিনিটি ও ব্যাপটিজম নিয়ে অভিযোগ তুললে ক্যাথলিক চার্চের চোখের বিষে পরিণত হন এই স্প্যানিশ বিজ্ঞানী। জিসাস একই সাথে পুত্র, পিতা এবং ঈশ্বর। ক্যাথলিক চার্চের এই বিশ্বাসী পরিচিত ট্রিনিটি নামে ধর্মের বিরুদ্ধে কথা বলায় প্রথমে তাকে জেলে নেওয়া হয়। কোর্টের ট্রায়ালে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো স্বীকার করে নেন তিনি। অবশেষে তার মৃত্যুদণ্ডের ঘোষণা দেওয়া হয়। 1553 সালে 27 অক্টোবর সার্ভেটাসকে খুঁটির সাথে বেঁধে জীবন্ত পোড়ানো হয়। আগুন জ্বালানোর জন্য তারই লেখা বইগুলো ব্যবহার করা হয়। মৃত্যুকালীন সময়েও তিনি ট্রিনিটিকে অবিশ্বাস করে বলেছেন, জিসাস, সন অফ দ্য ইটার্নাল গড, হ্যাভ মার্সি অন মি। নিজের বিশ্বাসের ওপর অটল থেকে মাত্র 42 বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। নাম্বার 9, মাস্ক ভ্যালিয়ার। তিনি ছিলেন একজন অস্ট্রিয়ান রকেট বিজ্ঞানী যিনি কঠিন এবং তরল জ্বালানির মিসাইল আবিষ্কার করেন। এই সাফল্য দেখে তিনি ভাবেন তিনি হয়তো এই প্রযুক্তির ব্যবহার করে রকেট চালিত গাড়িও বানাতে পারবেন। যেমন কথা তেমনি কাজ। তিনি ঘন্টায় 250 মাইল গতির গাড়ি উদ্ভাবন করেন। বলা হয় ম্যাক্স লিকুইড ফ্লুইড রকেট ইঞ্জিনের আবিষ্কারক। 1920 সালের শেষের দিকে ভ্যালিয়ার হেলেন ড্র্যাক 7 নামে একটি রকেট তৈরি করেন। এরপর তিনি অ্যালকোহলকে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য গবেষণা করেন, কিন্তু ওই গবেষণা করতে গিয়ে রকেট ইঞ্জিন ফেটে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে তিনি মারা যান 1930 সালে এবং তার ওয়ার্কশপটিও পুড়ে ছাই হয়ে যায়। নাম্বার 10, হোরাস লসন হানলে। হোরাস লসন হানলে ছিলেন একজন মেরিন ইঞ্জিনিয়ার। বিশ্বের প্রথম কমব্যাট সাবমেরিন আবিষ্কার করেন হানলে। সেটির নাম সিএসএস হানলে। এর জন্য তিনি সিএসএস হানলে নামে পরিচিত। তার নকশায় তৈরি প্রথম সাবমেরিনটি পরীক্ষামূলকভাবে ব্যবহার সফল হয়েছিল। এরপর আরো উন্নত সাবমেরিন তৈরিতে লেগে পড়েন হানলে, কিন্তু নতুন সাবমেরিন পরীক্ষামূলকভাবে ব্যবহারের সময় ঘটে বিপত্তি। 1863 সালে 7 জুন ক্রুকে নিয়ে সেই সাবমেরিন রুটিন মহড়া দিচ্ছিলেন। তখন যান্ত্রিক সমস্যা হয়, যার কারণে সাবমেরিনটি আর ভেসে উঠতে পারছিল না। তখন হোরাস লসন হানলি এটি টেস্ট করতে যান, আর এতেই নেমে আসে মহাবিপদ। তিনি আর ওপরে উঠতে পারেননি। হানলি সহ 7 জন ক্রু মেম্বার সেখানেই ডুবে মারা যান। নাম্বার 11, লুইস স্লটিন। 1946 সাল যুক্তরাষ্ট্রের ম্যানহাটন প্রজেক্টে কাজ করেন বিজ্ঞানী লুইস স্লটিন। ম্যানহাটন প্রজেক্ট হলো যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা গবেষণা কেন্দ্র। এখান থেকে তৈরি বোমা দিয়েই আঘাত করা হয় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে। স্লটিন খ্যাপাটে টাইপের লোক ছিলেন। তিনি তেজস্ক্রিয় পরমাণু নিয়ে খেলতে বেশ পছন্দ করতেন। তার গবেষণার অন্যতম উপাদান ছিল তেজস্ক্রিয় প্লুটোনিয়াম। কিন্তু প্লুটোনিয়াম যেখানে সেখানে রাখলেই তো বিস্ফোরিত হবে না। এর জন্য নির্দিষ্ট ভরের প্লুটোনিয়াম একসঙ্গে রাখতে হবে। এই ভরকে বলে ক্রিটিক্যাল মাস। ম্যানহাটনে কোনো জারেই ক্রিটিক্যাল ভরের সমান প্লুটোনিয়াম রাখা হয় না। ওই পরিমাণ প্লুটোনিয়ামকে 2টি ভাগে ভাগ করে আলাদাভাবে রাখা হতো, যাতে এগুলো বিক্রিয়া করে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করতে না পারে। কিন্তু স্লটিনের ছিল বদ খেয়াল। তিনি প্রতিদিন একবার করে প্লুটোনিয়াম নিয়ে খেলতেন। এক জারে রাখা প্লুটোনিয়াম আরেক জারের প্লুটোনিয়ামের ভেতর ঢালতেন। এতে 2 জারের প্লুটোনিয়াম একসঙ্গে হয়ে ক্রিটিক্যাল ভরে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু স্লটিন ছিলেন খুব সতর্ক। একবারে শেষ মুহূর্তে তিনি জারের ভেতর থাকা স্ক্রুড্রাইভার ঢুকিয়ে খানিকটা প্লুটোনিয়াম আলাদা করে ফেলতেন। তাতে প্লুটোনিয়াম আর ক্রিটিক্যাল ভরে পৌঁছতে পারত না। তাই নিরাপদেই খেলাটা দিনের পর দিন চালিয়ে গেছেন স্লটিন। কিন্তু একদিনেই খেলার করুণ সমাপ্তি ঘটল। সেদিন স্লটিন সময় মতো জারের ভেতর স্ক্রুড্রাইভার ঢোকাতে পারলেন না। তাতেই ক্রিটিক্যাল ভরে পৌঁছে শুরু হলো ভয়াবহ পারমাণবিক বিক্রিয়া। জারের ভেতর থেকে ঝলসে উঠল নীল আলোর বিকিরণ। খুবই ভয়ঙ্কর সেই বিকিরণের শক্তি। মুহূর্তেই আগুনের হলকায় ঝলসে গেলেন স্লটিন। ঝলসে গেলেন সেখানে উপস্থিত বেশ কজন বিজ্ঞানী। অন্যদের অবস্থা অত মারাত্মক নয়। এই দুর্ঘটনার পর স্লটিন 2 দিন বেঁচে ছিলেন, কিন্তু সেই 2 দিন না বাঁচলেই বরং তার কষ্ট কম হতো। তার শরীর ভেতর থেকে ঝলসে গিয়েছিল। তীব্র যন্ত্রণা নিয়ে তিনি শেষ পর্যন্ত মারা যান। বিজ্ঞান হচ্ছে আমাদের সমাজের জন্য এক আলোর পথ। এই বিজ্ঞানের ফলেই আমরা বন মানুষ থেকে শিক্ষিত সভ্য মানুষে পরিণত হতে পেরেছি। আমাদের প্রতিদিনের জীবনকে অনেক সহজ থেকে সহজতর করেই চলেছে বিজ্ঞান। তার সাথে অবশ্য সাইড এফেক্টসও আছে, কিন্তু যে সম্মানীয় বিজ্ঞানীরা আমাদের এত সুবিধার জন্য নতুন নতুন আবিষ্কার করে চলেছেন, তাদেরকে নিজের আবিষ্কারের জন্যই মরতে হয়েছিল। কথাটা খুবই কষ্টকর, তবে তাদের সেই আবিষ্কারগুলো আজও আমরা পৃথিবীর মানুষ আনন্দেই ভোগ করছি। সেই জন্য তাদের সকলকে স্যালিউট। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনী, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।